তীব্র মাথা যন্ত্রণায় কাতর নিভৃত। 3টা ঘুমের বড়ি খেয়ে পাড়ি জমালো ঘুমের দেশে। এই দুষ্কর দুনিয়ায় নিজেকে নিজের কাছে গোলকধাঁধার ন্যায় মনে হয় তার। মস্তিষ্ক আর মনের এক অসীম দ্বন্দ্ব। এই দ্বন্দ্বে বারবার পিষ্ট হচ্ছে নিভৃত। পূর্ব দিগন্তে রক্তিম সূর্য উকি দিয়েছে। চড়ুই কাকের ডাক ভেসে আসছে কানে। মৌন মাথায় কাপড় দিয়ে নিভৃতের ঘরের দরজাটা আস্তে করে খুলে ঘরে ঢুকে। ফজরের নামাজের পর আর ঘুমায়নি সে। নিভৃত খাটে ঘুমে বিভোর। মৌন আলমারির দিকে এগিয়ে যায়। চোখ দুটো তার লালবর্ণ। সারাটা রাত কেঁদেছে। চোখের পানিও বোধহয় শুকিয়ে গিয়েছে এখন। আলমারি খুলে নিজের কালো রঙা ডায়েরিটা বের করে মৌন। ডায়েরির শেষের পাতায় কিছু লাইন লিখে। আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্টটা খুলে ডায়েরির শেষ পাতায় সেফটিপিনের সহায়তায় লাগিয়ে দেয়। সযত্নে ডায়েরিটা আলমারির ভিতর কাপড়ের ভাঁজে রেখে 2টা কাপড় ব্যাগে ঢুকায় মৌন। গত 4 মাসে 3টা টিউশনি করিয়ে প্রায় 25,000 টাকা জমিয়েছিল তা তুলে নেয় ব্যাগে। কালো রঙের বোরকাটা পরে নিভৃতের মুখপানে চায় মৌন। ভালোবাসার মানুষকে কখনো ঘৃণা করা যায় না, নয়তো মৌন করত। নিভৃত নামক মানুষটাকে মনের সবটা দিয়ে ঘৃণা করত। চোখের কোণায় জমা হয় বেহায়া নোনা জল। মৌন মুছে নেয়। পেটে বাম হাতটা রেখে বিড়বিড় করে, তোমার কি বাবার খুব প্রয়োজন? তোমার মা যদি তোমার বাবার ভূমিকা পালন করে তুমি কি খুব কষ্ট পাবে? উত্তর আসে না। 2 মাসের বাচ্চা কি বুঝে মায়ের দগ্ধ মনের কষ্টে বলা বিক্ষিপ্ত কথার মালা। দুপুর 2টা বাজে। মীরা নিভৃতের ঘরে প্রবেশ করেছেন। নিভৃতকে ঘুমে দেখে অবাক হন তিনি। নিভৃতের শিয়রে বসে ডাকেন, বাবুই, বাবুই উঠ। নিভৃত আস্তে আস্তে চোখ মেলে। ঘুমের ঘোর এখনো যায়নি তার। নিজেকে ধাতস্থ করতে অনেকটা সময় কেটে যায়। আজ এতবেলা করে ঘুমুচ্ছিস যে? শরীর খারাপ। মীরা হাত বাড়িয়ে নিভৃতের কপাল ছুঁয়ে দেখেন। তবে জ্বর নেই। তিনি কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছেন। সকালে মৌন ফোন করে বলেছিল বাড়ি যাচ্ছে জরুরি কাজে। তিনি গাড়ি নিয়ে যেতে বলেছিলেন। তবে মেয়েটা গাড়ি নেয়নি। আম্মু, একটা ব্ল্যাক কফি দিতে বলতো। মীরা কাঁথা ভাঁজ করছিলেন। কাঁথাটা জায়গামতো রেখে তিনি বললেন, তুই ফ্রেশ হয়ে নে, আমি নিয়ে আসছি। আচ্ছা। নিভৃত ফ্রেশ হয়ে বাইরে বের হতেই অফিস থেকে জরুরি কল আসে। না খেয়েই বেরিয়ে যায় নিভৃত। জরুরি কাজের চিন্তায় কাল রাতের ঘটনা এখনো মস্তিষ্ক স্মরণ করেনি। তাই সব ভুলে বসে আছে সে। 12টা নাগাদ ফরিদপুর পৌঁছেছে মৌন। মর্জিনা মুখটা মলিন করে রেখেছেন। নিতু 6 মাসের গর্ভবতী। শ্বশুর বাড়িতে একটা মোটর সাইকেলের জন্য এখনো অত্যাচার করা হয় তাকে। ভারী ভারী কাজ করানো হয়। তাই নিতুকে বাড়িতে নিয়ে এসেছেন মর্জিনা। রিপ্ত বাড়িতে নেই। ধানের ব্যবসা দিয়েছে নতুন। সেই সুবাদে নারায়ণগঞ্জ গিয়েছে। আলম সাহেব এখন বেশি চলাচল করতে পারেন না। শরীর নরম হয়ে এসেছে। পরিবারের খরচ এখন রিপ্তের ঘাড়ে। মৌন একটা মোড়া নিয়ে মিঠা রোদের মাঝে বসে আছে। পিছনে বিস্তৃত ধানক্ষেতের শস্য বাতাস।
পুষ্পসহ গ্রামের কয়েকটা মেয়ে গোল্লাছুট খেলছে। মৌন একধ্যানে তাদের দেখছে। পাশে গরুর গোবর দিয়ে ঘুঁটে তৈরি করছে রথি। কোমরে শাড়ির আঁচল গুজা তার। মেয়েটা এখন পাক্কা সংসারী। আপা, দুলাভাই কখন আসব? রথির প্রশ্নে তার দিকে ফিরে মৌন। মলিন হেসে বলে, কেন? তোর আপা কি একা থাকতে আসতে পারে না? তা না, এমনি বললাম। রথি আবার কাজে মন দেয়। হঠাৎ করেই রথির অদ্ভুত লাগছে। এভাবে মৌনর বাড়িতে আসার মানে কি? তাও শ্বশুর বাড়ি না গিয়ে বাবার বাড়ি এলো। রথির মনে ভয় ঢুকে যায়। রিপ্ত অনেক কষ্টে ওর হয়েছে। আবার যদি রিপ্তর মন ঘুরে যায়। শিউরে উঠে রথি। মৌন উদাস ভঙ্গিতে মেয়েদের গোল্লাছুট খেলা দেখছে। রথি অনুধাবন করে তার আপাকে তার বিরক্ত লাগছে। বড্ড বেশি বিরক্ত লাগছে। মর্জিনা রান্নাঘরে লতি কাটছেন। নিতু বলেছিল শুটকি দিয়ে লতি তরকারি খাবে। তাই এই আয়োজন। পাশে বসে নিতু আচার খাচ্ছে। মৌন মায়ের সাথে কথা বলতে এসেছিল। নিতুর আচার খাওয়া দেখে তারও বড্ড ইচ্ছে করছে আচার খেতে। মর্জিনার কাছে গিয়ে পাশে পিঁড়িতে বসে মৌন চুলার পারে আচারের বয়াম দেখে বলে, মা, একটু আচার দাও না। মর্জিনা কপাল কুঁচকে তাকান। এমনিতেই নিতুর চিন্তা। আলম অসুস্থ, রিপ্ত বাড়ি নেই। ঘরে তাদের যথেষ্ট চাল রয়েছে। তবে মৌনর জন্য আবার বাড়তি রাঁধতে হবে। এত বড় শ্বশুর বাড়ি ফেলে বাবা মায়ের অভাবের সংসারে আসার কোনো মানে হয়? সকালে মাত্র এসেছে। তাই তিনি কিছু বলতেও পারছেন না। কেন? তুই কি পোয়াতি? মায়ের প্রশ্নে থতমত খায় মৌন। কি বলা উচিত এখন তার? না, মানে। মৌন যাত এক কলসি পানি নিয়ায় কলপার থেকে। কাজ করতাছি, বিরক্ত করিস না। মৌন সত্যিই অবাক হয়। মায়ের আচরণ, রথির আচরণ এত অচেনা কেন লাগছে তার? মা, তুমি পুষ্পে বলো। আমার একটু সমস্যা আছে। মৌন কথাটা বলে উঠে যায়। মর্জিনা বিরক্তিসহ তাকিয়ে পুষ্পকে হাঁক ছাড়েন। শাপলাবিল থেকে মাগরিবের আজানের মায়াবী সুর শুনে বাড়ি ফিরে মৌন। কি অদ্ভুত! কেউ তার খোঁজ করেনি। এমনকি পুষ্প না। আলমের সাথে খানিকটা সময় কাটিয়ে খাবার খেয়ে নিজের ঘরে শুয়ে পড়ে মৌন। মা কি সুন্দর বড় আপাকে ভাত খাইয়ে দিচ্ছিলেন। মৌনর ইচ্ছে জেগেছিল মায়ের হাতে ভাত খাবে। কিসের যেন একটা বাধা। মা, বোনের অদ্ভুত ব্যবহার কি সেই বাধা? রাত 10টা। নিভৃত ক্লান্তচিত্তে বাড়ি ফিরে। ফ্রেশ হয়ে না খেয়েই ঘুমিয়ে পড়ে সে। কেটে গিয়েছে 2 দিন। নিভৃত এখন পাগল প্রায়। মেয়েটা কোথায়? বাড়িতে আছে কি? তার সামনে আসে না কেন? আম্মু? কিছু বলবি বাবুই। আম্মু, ও কোথায়? কে? তোমার বৌমা। মৌনর কথা বলছিস? হ্যাঁ। মৌন তো গ্রামে গেছে। নিভৃত অবাক হয়ে। অবাক কণ্ঠে বলে, কবে? গত পরশু। এর মানে মেয়েটা সেই ঘটনার পরের দিনই বাবার বাড়ি চলে গিয়েছে। আর নিভৃত ভেবেছে রাগে হয়তো সামনে আসে না।
আম্মু, আমি ফরিদপুর যাচ্ছি। এখন নিভৃত কোনো কথা শুনল না। নিজের সাদা রঙা মার্সিডিজ নিয়ে ফরিদপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সে। সবাই খেতে বসেছে দুপুরে। মর্জিনা নিতুকে ভাত খাইয়ে দিচ্ছেন। রথি, পুষ্প পাশে বসে খাচ্ছে। আলম আগেই খেয়ে উঠেছেন। মৌন রুই মাছের তরকারি নিতে যাবে তখনই মর্জিনা বলেন, আর বলিস না মৌন, রুই মাছ এত দাম। জব্বার জেল্লাতে মাছ কিন্নেরই কথা না। একটা মাছ নাকি ৩০০ টাকা। বাপরে বাপ। মৌন মাথাটা নিচু করে পাশে রাখা বাটিতে ডাল থেকে ২ চামচ ডাল নেয়। হায়, যাদের সুখের জন্য নিজে বলি হলো আজ তারা তাকে মাছের দাম শোনাচ্ছে। জীবনটা সত্যিই অদ্ভুত। রিপ্ত এখনো ফিরেনি। রিপ্তের সাথে কথা বলছিল রথি। রিপ্ত এখন অনেকটাই ভালো ব্যবহার করে তার সাথে। রথি কি জানে রিপ্তের ভালো ব্যবহারের পিছনে মৌনর অবদান ঠিক কতটা? রথি, বোন। মৌনর কণ্ঠ শুনে তড়িঘড়ি করে কলটা কেটে দেয় রথি। শক্ত কণ্ঠে বলে, কিছু বলবা আপা? তুই কি আমার সাথে রাগ করেছিস বোন? না। তো কথা বলিস না কেন? আমি কি আজাইরা বাপের বাড়ি থাকি? ঘর আছে, সংসার আছে। ধান সিদ্ধ করা আরো কত কাজ। তোমার সাথে গল্প করি কখন? মৌন রথির কথায় খুবই কষ্ট পেয়েছে। সত্যি কি সে বাবার বাড়ি অহেতুক পড়ে আছে? কতটা যন্ত্রণায় এসেছে সেই তো জানে। স্বামী গায়ে হাত তুলে পেটে একটা বেড়ে উঠছে। এদিকে স্বামী নাকি বাচ্চা চায় না। কোথায় যাবে মৌন? সে তো অকুল পাথারে পড়েছে। নিজের ঘরে ঢুকে মৌন মোবাইল ঘেটে কাঙ্ক্ষিত নাম্বারটা খুঁজে। যদি সে ব্যক্তিটা একটু আশ্রয় দেয়। আসসালামু আলাইকুম। কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি মৌন। মৌন, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আছি কোনো রকম। তুই কেমন আছিস? তোর ছেলেটা কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো। সুমি, একটা কথা বলতাম। কিভাবে যে বলি? আরে, বল। এত ফর্মালিটি কেন? সুমি, আমাকে একটু তোর বাড়িতে আশ্রয় দিবি। বেশি না, 2টা মাস। তারপর দেখি কি করা যায়। এই মৌন কি হইছে? ভাইয়ার সাথে কোনো ঝামেলা? সেসব না হয় পরেই শুনবি। আমাকে একটু আশ্রয় দিবি কিনা বল। না হয় একটা ঘর ভাড়া দিস আমাকে। চিন্তা করিস না। টাকা প্রতি মাসে পাবি। একটা থাপ্পড় খাবি বেয়াদব মেয়ে। আমি টাকা চাইছি তোর কাছে। চলে আয় খুলনা। আমি আছি না। মৌন মলিন হাসে। বিপদের সময় পর আপন হয়ে যায় আর আপন মানুষ পর। আরও কিছু কথা বলে কল কাটে মৌন। খাটে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে জীবন উপলব্ধি করছে সে। সুমির সাথে ফরিদপুর সরকারি কলেজে পড়াকালে পরিচয়। ইন্টার 2 অয়বর্ষ থাকাকালেই বিয়ে হয়ে যায় সুমির। খুবই সখ্যতা ছিল মৌনর সাথে। সুমি পাড়ি জমায় খুলনা। সেদিন নিউ মার্কেটে দেখা। সুমির স্বামী উসমান দুবাই প্রবাসী। একটা ছেলে আছে 1 বছরের। শাশুড়ির সাথে খুলনা থাকে। মৌনকে অনেক করে বলেছিল যেতে।
মৌন সুযোগটা বিপদে গ্রহণ করল। নিমগাছটায় আজ একটা শালিক পাখি বসে। তার সঙ্গী নেই। উড়ে গেছে কি দূরদূরান্তে। রাত ৮টা বাজে। মৌনর বাড়ির সামনে এসে থামল সাদা মার্সিডিজ গাড়িটা। রাস্তায় জ্যামের কারণে নিভৃতের ফরিদপুর পৌঁছাতে দেরি হয়ে গেছে। সাদা টি শার্ট আর ট্রাউজার পরনে নিভৃত। তার ঝাঁকড়া চুলগুলো এলোমেলো, অবিন্যস্ত। ফর্সা মুখমণ্ডল ঘরমাক্ত। উঠানে চেয়ারে বসে আলম পাশের বাড়ির মফিজের সাথে গল্প করছিলেন। নিভৃতকে দেখে হেসে উঠে দাঁড়ালেন। কুশল বিনিময় করলেন অনেকটা সময়ে। নিভৃতের ছটফটানি বেড়ে চলেছে দ্বিগুণ থেকে দ্বিগুণ হারে। লজ্জার মাথা খেয়ে বলেই ফেলল, আঙ্কেল, মৌন কোথায়? মৌন ওর ঘরে। যাও আব্বা, তুমিও যাও। হাত মুখ ধুয়ে বিশ্রাম নেও। অনেকটা পথ আসছ। বাড়ির সবাই নিভৃতকে দেখে উচ্ছ্বসিত। রথির মনে হচ্ছে আপদ বিদায় হবে আর মর্জিনা ভাবছেন ঘরের চাল বাঁচবে। মৌন খাটে বসে পেটে হাত বুলাচ্ছে। কত কথা জমে আছে তার মনে। সব কিছুর বিচার দিচ্ছে ২ মাসের বাবুটাকে। বেশ লাগছে তার। মৌন এই প্রথম প্রিয় মানুষটার মুখে নিজের নাম শুনে থমকে যায় মৌন। মাথা উঁচিয়ে সামনে তাকায় সে। এলোমেলো, বিধ্বস্ত নিভৃত দাঁড়িয়ে। আস্তে আস্তে এগিয়ে আসছে তার দিকে। নিভৃত ধপ করে ফ্লোরে হাঁটু ভর দিয়ে বসে পড়ে। মাথা নিচু করে মুখটা চেপে ধরে রাখে অনেকটা সময়। অতঃপর লালবর্ণ চোখ নিয়ে তাকায় মৌনর মুখপানে। নিভৃতের চোখে একরাশ অসহায়ত্ব। মৌন মুখ ফিরিয়ে অন্যদিকে তাকাল। নিজের সিদ্ধান্তে অটল থাকার দৃঢ় প্রতিজ্ঞ সে। নিভৃত টলমলে পায়ে মৌনর পাশে এসে বসল। কাপা কাপা হাতে মৌনের মুখটা স্পর্শ করার চেষ্টা করল। তবে মৌন তা হতে দিল না। সরিয়ে দিল নিভৃতের হাত। এই মেয়ে, আই এম সরি। মৌন অপরদিকে নিশ্চল তাকিয়ে আছে। নিভৃতের কোনো কথাই তার কানে বাজছে না। নিভৃত হাতটা ধরতে গেলে মৌন সরিয়ে নেয় নিজের হাত। সিক্ত অথচ শক্ত কণ্ঠে বলে, অধিকার ফলাতে এসেছেন? নিন, আমি উন্মুক্ত করে দিলাম নিজেকে। নিজের চাহিদা মিটিয়ে বেরিয়ে যান। এসব কি বলছো তুমি? কেন? শুনতে পাচ্ছেন না? আপনাদের সবার হাতের পুতুল তো আমি। একবার খেলবেন, আবার ছুঁড়ে ফেলবেন, আবার ইচ্ছে হলে উঠাবেন, ইচ্ছে না হলে পায়ে পিষে ফেলবেন। প্লিজ, মৌন। আমি সরি বলছি তো। বাসায় চলো। একদম আমার নাম মুখে নিবেন না। একটা বছর সংসার নামের ছেলেখেলা করেছি, তখন তো আমার নাম ধরে ডাকেননি। আজ কেন? নাকি আমাকে মেরে আপনার স্বাদ মেটেনি? মারতে এসেছেন? মারতে পারেন। আমি কিছু বলবো না। আমার বাড়ির লোকগুলো না বড্ড স্বার্থপর। তারাও আপনাকে বাধা দিবে না। নিভৃত আবার মৌনর হাতটা ছুঁতে চায়। তবে মৌন এবারেও নিজের হাত সরিয়ে নিয়েছে। নিভৃত অসহায় ভঙ্গিতে চেয়ে আছে কেবল। মৌন উঠে জানালার ধারে গিয়ে দাঁড়ায়। সবাই পেয়েছেটা কি? যে যেভাবে পারছে সে সেভাবে ব্যবহার করে যাচ্ছে তাকে। তার কি কোনো আত্মসম্মান নেই?
নিভৃতের এই দ্বিমুখী জটিল ব্যবহার আর কতদিন সহ্য করবে মৌন? নিভৃত মৌনর পিছনে এসে দাঁড়িয়েছে। মৌন হালকা কণ্ঠে বলল, আপনি চলে যান নিভৃত। আমি আর ফিরব না। আমি আপনার আর রুহানি আপুর মাঝে একটা কাঁটা। আমি নিজে থেকে সরে আসলাম নিভৃত। আপনি চলে যান। নিভৃত নরম কণ্ঠে বলে, আমি ক্ষমা চাচ্ছি তো। আর এমন হবে না, প্লিজ চলো। আপনি এই মুহূর্তে চলে যাবেন নিভৃত, নয়তো আমার মরামুখ দেখবেন আপনি। মৌন। নিভৃত রাগে অভিমানে বেরিয়ে যায় ঘর থেকে। মর্জিনা, রথি বাইরে কান পেতেছিলেন। তারা শত ডেকেও নিভৃতকে আটকাতে পারেনি। মৌনকে ইচ্ছেমতো কথা শুনালেন মর্জিনা। মৌন টু শব্দটি করেনি, কেবল নিচের দিকে তাকিয়ে মলিন হেসেছে। মনে মনে বিড়বিড় করেছে, তুমি কিন্তু আমার গর্ভধারিণী ছিলে মা। নিজের ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিয়েছে নিভৃত। আশেপাশে যা ছিল সব ভেঙে গুড়িয়ে দিচ্ছে সে। বাড়ির মানুষ সবাই অবাক নিভৃতের ব্যবহারে। রুমি ফোন দিয়ে সব জানায় মীরাকে। মীরা নিভৃত কিংবা মৌন কাউকেই ফোনে পাচ্ছেন না। কিছু একটা ঝামেলা হয়েছে তিনি ঠিক বুঝতে পারছেন। তবে রাত অনেক। নাজমুল এমনতেই অসুস্থ। ঘুমের ঔষধ খেয়ে ঘুমিয়েছেন। শত ইচ্ছা সত্ত্বেও ফরিদপুর ছুটে আসতে পারেননি তিনি। পাখির কিচিরমিচির ডাকে ঘুম ভাঙে পুষ্পর। পাশে তাকিয়ে মৌনকে খুঁজে পায়নি সে। ভালোভাবে আশেপাশে তাকিয়ে দেখে কোথাও নেই তার আপা। হঠাৎ চোখ যায় টেবিলের উপরে। একটা চিঠি আর 1000 টাকার নোট চাপা দেওয়া। চিঠিটা ধরে কিছু লাইন পড়ে চিৎকার করে মাকে ডাকে পুষ্প। পুষ্পের চিৎকার রথি, নিতু, মর্জিনা ছুটে আসেন। রথি হাই তুলতে তুলতে বলে, এই চেঁচাচ্ছিস কেন তুই? পুষ্প রথির কথায় পাত্তা না দিয়ে বলে, মা, আপা চলে গেছে। মর্জিনা যেন খুশি হয়ে যান মুহূর্তে। হেসে বলেন, ভালোই তো হইছে। জামাই বাড়িই তো মাইয়াগো আসল বাড়ি। পুষ্প ভিজা কণ্ঠে বলে, মা, আপা দুলাই ভাইদের বাড়ি যায় নাই। তাইলে? পুষ্প চিঠিটা পড়া আরম্ভ করেছে। মা, আমি চলে যাচ্ছি। তোমার আপদ বিদায় হচ্ছে মা। অনেক কষ্ট আর বুক ভরা যন্ত্রণা নিয়ে তোমার কাছে আসছিলাম মা। ভেবেছিলাম তোমার আঁচলের তলায় একটু ঠাঁই পাব। আমি কি খুব বেশি বোঝা হয়ে গেছিলাম মা? কতটা যন্ত্রণা, ঠিক কতটা কষ্ট নিয়ে আমি এসেছি তুমি যদি জানতে মা। 1000 টাকা রেখে গেছি মা। আশা করি আমরা 3 দিনে এর চেয়ে বেশি খাইনি। রথি, আমি তোর সংসার ভাঙতে আসিনি। এসেছিলাম একটু আশ্রয়ের আশায়। আমার উপরে রেগে থাকিস না বোন। তোদের বড্ড ভালোবাসি। মৌন। চিঠিটা শুনে থমকে আছে সবাই। নিতু মুখে উড়না চেপে কাঁদছে। পুষ্প মর্জিনার হাতে টাকাটা দিয়ে ভেজা কণ্ঠে বলল, নেও মা, তোমার খাবারের দাম নাও। সকালে উঠে নিভৃত ছুটে আসে মৌনদের বাড়িতে। তবে কাঙ্ক্ষিত মুখটা যে এখানে নেই। নিভৃত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। মীরা, নাজমুল গাড়িতে বসে আছেন। ফরিদপুরের উদ্দেশ্যে দুজনে রওনা দিয়েছেন।
দুজনেই উদ্বিগ্ন। নাজমুলকে আসতে মানা করেছিলেন মীরা, তবে তিনি শুনেননি। হঠাৎ মীরার কাছে একটা কল এলো। হ্যালো, ফরিদপুর হাইওয়েতে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। ছেলেটার অবস্থা ভালো না। আমরা ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাচ্ছি। আপনি যেই হন উনার পরিবারকে একটু জানিয়ে দিবেন। ইমার্জেন্সি কলে আপনার নাম্বারটা পেয়েছি। হাত থেকে মোবাইলটা নিচে পড়ে গেল মীরার। তিনি বাবুই বলে এক চিৎকার দিলেন। পাশ থেকে নাজমুল বলে যাচ্ছেন, এই কি হয়েছে? কি হয়েছে? মোল্লা ভাই, গাড়ি ঘুরান, ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে চলেন, চিৎকারে করে বলেন মীরা। নাজমুল আতঙ্কিত গলায় জিজ্ঞেস করেন, কি হয়েছে মীরা? হাসপাতালে কেন? আমার বাবুই অ্যাক্সিডেন্ট করেছে নাজমুল। আমার বাবুইয়ের কিছু হলে আমি মরে যাব নাজমুল, একদম মরে যাব। স্বামীর বুকে আছড়ে পড়েন মীরা। নাজমুলের চোখের কোণ ঘেঁষে বেয়ে পড়ে নোনা জল। ফরিদপুর জেনারেল হাসপাতালে নিভৃতকে রাখা হয়নি। মীরা, নাজমুল পাগলের মতো খুঁজে বের করেন নিভৃতকে। নিভৃতের ঘাড়ের একটা হাড় ভেঙে গেছে। মাথায়, হাত, পায়ে ভয়ানক জখম। তাকে তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স করে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মীরা উদ্ভ্রান্তের মতো কান্নাকাটি করছেন। নাজমুল স্ত্রীকে আগলিয়ে রেখেছেন সবটা দিয়ে। অপারেশন শুরু হয়ে গেছে। নিভৃত এখন ওটিতে। রিপ্তের হাতে ঠাস করে একটা থাপ্পড় পড়ল রথির গালে। বিকালে বাড়ি ফিরে সবটা সে পুষ্পের মুখে শুনেছে। রাগে কপালের রগগুলো প্রতিনিয়ত উঠানামা করছে তার। লালবর্ণ ধারণ করেছে তার মুখ। কেউ তাকে আটকিয়ে রাখতে পারছে না। পাশ থেকে একটা ঝাড়ু তুলে নেয় সে রথিকে আঘাত করতে। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে রিপ্ত। মর্জিনা এতক্ষণ আঁচলে মুখ ঢেকে কাঁদছিলেন। এবার তিনি দৌড়ে এসে রিপ্তের হাত ধরলেন। মাফ কইরা দে রিপ্ত, এবারের মতো মাফ কইরা দে, তোর দুইডা পায়ে ধরি বলে মর্জিনা রিপ্তের পায়ে ধরতে গেলে রিপ্ত পা সরিয়ে নেয়। রথি উঠানের মাটিতে পড়ে আছে। রিপ্ত শক্ত কণ্ঠে বলে, আর পাপ বাড়াইয়েন না চাচি, নিজে পাপী হইছেন, আমারে আর পাপী বানাইয়েন না। মর্জিনা পাশে দাঁড়িয়ে কাঁদেন। আফসোস হয় তার, যদি মেয়েটাকে একটু বুঝতেন। এখন আর কান্দেন কেড়ে। একটু আশ্রয়ের আশায় আসছিল মেয়েটা, আর আপনারা ছি। এমন মা থাকনের চেয়ে না থাকা ভালো। ছি চাচি ছি। আর চাচা আপনে, আপনারে আমি কি কমু? যে লোক মাইয়া বেইচা খায় তারে আমি কি কমু চাচা? আলম মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ঘরে কি চলছিল তিনি ঘুণাক্ষরেও টের পাননি। রিপ্ত আবার তেড়ে যেতে চায় রথির দিকে। তবে রিপ্তের বন্ধু মামুন তাকে ধরে ফেলে। রথি ভয় গুটিয়ে পাশে শশার টালের সাথে মিশে যাচ্ছে যেন। রিপ্ত চিৎকার করে, মা তোরে আমি তালাক দিতাম, খালি ওয়াদাবদ্ধ দেইখা, যার কারণে তোর লগে ঘর বাঁধলাম তারেই তুই কথা শুনাইলি। তোর মতন স্বার্থপর আর নাই রে রথি, আর নাই। রথিরে আল্লাহর কসম তোরে আমি খুন করতাম একটা বাধা যদি না থাকত। চাচি, খাইলে না হয় আমার টাকায় খাইত, আমি আবার আনতাম।
এমন না করলেও পারতেন চাচি। এতটা স্বার্থপর কেমনে হইলেন চাচি? মামুনকে ছাড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় রিপ্ত। যার সুখের জন্য সব করল সেই নাকি অসুখী। নিভৃতের জ্ঞান ফিরল আজ। প্রায় ৪৮ ঘণ্টা অচেতন ছিল সে। আইসিইউতে রাখা হয়েছিল তাকে। ডাক্তার কেবিনে স্থানান্তরের নির্দেশ দেন। সাদা বেডটায় মুখে অক্সিজেন, হাতে স্যালাইন লাগানো অবস্থায় পড়ে আছে নিভৃতের নিথর দেহ। সাদাবর্ণের মুখ ফ্যাকাশে হয়ে আছে। মাথায় সেলাই পড়েছে ৪টা, এক পাশ থেকে চুল কেটে ফেলা হয়েছে। শিয়েরে বসে আছেন মীরা। চোখের অশ্রু ফুরিয়ে গেছে যেন। পাণ্ডুর মুখ। নাজমুলও পাশে বসে আছেন। মাঝে হাইপ্রেশারের কারণে একদিন বেড রেস্টে থাকতে হয়েছিল তাকে। নিভৃত হালকা করে ঠোঁট নাড়ায়। কিছুই বোঝা যাচ্ছে না তার কথা। মীরা আলতো করে নিভৃতের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন, কি চাই বাবুই? মাকে বল। নিভৃত ঠোঁট নাড়ায় আবার। কিছুক্ষণ আগে ডাক্তার দেখে গেছেন তাকে। ডাক্তারের ভাষ্যমতে নিভৃত খানিকটা সুস্থ এখন। মীরা নিজের কানটা নিভৃতের ঠোঁটের কাছে নিয়ে যান। আস্তে করে আওয়াজ হয়। অক্সিজেন মাস্কটা খুলে দেন মীরা। নিভৃত বলছে, মা, আমার মো ন কই? মীরা জবাব দিতে পারেন না। ছেলের মাথা, হাত, পায়ের ব্যান্ডিজে হাত বুলিয়ে অশ্রু ঝরান। মৌন নিখোঁজ আজ প্রায় 2 দিন। কোনো খবর পাওয়া যাচ্ছে না। মীরা ইতিহাস বিভাগের প্রায় অর্ধেক শিক্ষার্থীকে ফোন করেছেন। তবে কোথাও নেই মৌন। মীরা পাগল হয়ে যাচ্ছেন। একদিকে তার বাবুই, আরেকদিকে স্বামী। মৌনর কোনো খোঁজ নেই। মীরা যেন অতল গহ্বরে পড়লেন। হাসপাতালে থাকা 10টা দিন নিভৃত ছটফট করেছে। ভেঙে গুড়িয়ে দিয়েছে পাশে যা পেয়েছে। স্যালাইন খুলে হাত দিয়ে গড়গড় করে রক্ত ঝরিয়েছে। তবে কাঙ্ক্ষিত মুখটাকে কেউ এনে দেয়নি কেন? সময় গেলে যে সাধন হয় না। আজ বাড়িতে নিয়ে আসা হয়েছে নিভৃতকে। সে এখন পাগল প্রায়। রুহানির মৃত্যুর পরেও এতটা পাগল সে হয়নি। হয়তো পেয়েও দ্বিতীয়বার হারিয়ে ফেলার শোকে। এ কেমন মায়া! এ কেমন বন্ধনের জোর! খুঁড়িয়ে ঘরে ঢুকে নিভৃত নরম গলায় ডাকে, এই মৌন, তুমি কি বারান্দায়? এই মেয়ে আসো। দেখো আর মারব না তোমায়। আর বকব না। মৌন আসে না। নিভৃত চিৎকার করে। চিৎকার করে বসে পড়ে ঘরের মেঝেতে। চোয়াল ঝুলে পড়েছে তার। দাড়িগুলো বড় হয়েছে অনেকটা। মীরা পাশে দাঁড়িয়ে কাঁদেন। আল্লাহ, এ কেমন পরীক্ষা নিচ্ছে! নিভৃতের আওয়াজে মিটি উড়ে আসে নিভৃতের ঘরে। অনেকটা শুকিয়ে গিয়েছে সে। বাড়ির সবাইকেই অচেনা লাগে তার। নিভৃতের কাঁধে বসার সাহস পায় না মিটি। উড়ে চুপটি করে বসে থাকে টি টেবিলে। মীরা ছেলের কান্না সহ্য করতে না পেরে জড়িয়ে ধরেন নিভৃতকে। নিভৃত বাচ্চাদের মতো কেঁদে বলে, আমি ওকে ভালোবাসি মা, আমি ওকে ভালোবাসি। মীরা বলার মতো কোনো ভাষাই খুঁজে পান না। পারলে এখনই মৌনকে ধরে নিয়ে আসতেন তিনি। ঘর থেকে বেরিয়ে যান মীরা। মিটিকে দেখে তার কাছে এগোয় নিভৃত। মিটি ভয়ে আর্স্ট হয়ে আছে। নিভৃত তাকে আলতো করে ধরে চুমু খায়।
মলিন হেসে বলে, তোমার বুবু বড্ড পচা মিটি। দেখো না আমাকে ফাঁকি দিয়ে কোথায় যেন চলে গেছে। আমি কি অনেক খারাপ মিটি? মিটি ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। সত্যিই তো তার বুবু কই? নিভৃত খুঁড়িয়ে খুঁড়িয়ে রুহানির ছবির সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে। মাথা নিচু করেই বিড়বিড় করে, আমাকে ক্ষমা করো রুহানি। আমি মনকে বড্ড ভালোবাসি রুহানি। হলদেটে মুখের মায়াবী গড়নটাকে বড্ড ভালোবাসি। হঠাৎ কে যেন কানে কানে ফিসফিসিয়ে বলে, তুমি সুখী থাকলে আমিও সুখী বাবুই পাখি। বুকের বা পাশটায় জায়গা দিও তাকে। নিভৃত অবাক হয়। আশেপাশে তাকিয়ে খুঁজে বেড়ায় ছোটবেলার প্রেয়সীকে। স্পষ্ট সেই সুর। নিভৃত ধপাস করে খাটে বসে পড়ে। জীবন নামক যুদ্ধে সে অনেক ক্লান্ত। হঠাৎ করে নিভৃত উঠে দাঁড়ায়। পা খুঁড়িয়ে বাইরে বেরিয়ে পড়ে সে। মৌনা নামের মেয়েটাকে তার বড্ড প্রয়োজন। প্রাণভরে শ্বাস নেওয়ার জন্য প্রয়োজন। নিভৃতকে বাইরে বেরোতে দেখে বাধা দেন মীরা। মায়ের বাধা মানে না নিভৃত। এশা রাজানের ধ্বনি চারপাশে। কি মায়াবী সে ধ্বনি। নিভৃত গাড়ি থামিয়ে মসজিদে ঢুকে পড়ে। নামাজে বসে দুহাত তুলে আল্লাহর কাছে প্রিয় মানুষটাকে চায় নিভৃত। মাথার কাঁচা সেলাইয়ে টান পোড়ায় রক্ত ঝরে পড়ছে। মোনাজাতরত অবস্থায় জ্ঞান হারায় নিভৃত। বিশাল বড় পূর্ণিমার চাঁদ আকাশে। জানালা দিয়ে বাইরে তাকালে দিগন্ত বিস্তৃত মাঠ। মৃদু বাতাস বইছে। চাঁদের দিকে তাকিয়ে মেয়েটা বলে, রাজপুত্র, ও রাজপুত্র, তোমায় ভালোবাসি, খুব ভালোবাসি। তোমার উপর রাগ করে, ঘৃণা করে যে থাকতে পারি না আমি। পুচকোটা তোমায় খুঁজে রাজপুত্র। কেন আমাকে ভালোবাসলে না রাজপুত্র? আমি মেয়েটা কি খুব খারাপ? তোমার বুকে একটু জায়গাই তো চেয়েছিলাম কেবল। কথাটা বলে মেয়েটা পেটে হাত বুলায়। কিছুক্ষণ আগের বলা কথায় নিজের উপর রাগ হয় তার। পেটে হাত রেখে মেয়েটা আবার বলে, তোমার বাবা তো তোমায় চায় না সোনা। কেন এত চাচ্ছ তাকে? আমি তোমার বাবা আর আমিই তোমার মা। আদৌ কি তাই? 2.5 মাসের বাচ্চাটা কি পেটে থেকে এসব বুঝে? নাকি মেয়েটার মনের কোণে ঘুরে বেড়ানো সুপ্ত ইচ্ছে? প্রিয় মানুষটাকে কাছে পাওয়ার? রিপ্ত শাপলা বিলের পাশে বসে একটানা সিগারেট টানছে। একটার পর একটা। চোখ দুটো লালবর্ণ তার। আজ প্রায় 15 দিন মৌন নিখোঁজ। কোথাও খুঁজে পাওয়া যায়নি তাকে। রিপ্ত সামনে তাকিয়ে আছে। কালচে সবুজ পানির রং। রিপ্তের চোখ দুটো হঠাৎ অশ্রুতে ভরে গেছে। নীল শার্টের হাতায় চোখ মুছে রিপ্ত। মৌনীরে তুই কই গেলি মৌনী? কাচের ল্যাম্পটা নিচে পড়ে ভেঙে গেল। একে একে আসবাবপত্র সব ফ্লোরে ছুঁড়ছে নিভৃত। গত 2 দিন যাবৎ তাকে ঘরে আটকে রাখা হয়েছে। নিভৃত দরজার কাছে এগিয়ে গিয়ে জোরে জোরে দরজায় আঘাত করে। আম্মু, দরজাটা খুলে দেও প্লিজ আম্মু, আল্লাহর দোহাই লাগে আম্মু। মীরা বাইরে বসে আছেন। দেয়ালে মাথা দিয়ে চোখ বন্ধ করেন তিনি। ছেলের এমন দশায় তিনি বড্ড ভেঙে পড়েছেন। ও আম্মু, আম্মু গো।
আমি শ্বাস নিতে পারছি না তো। একটাবার খালি একটাবার আমার মনটাকে এনে দাও না আম্মু। কোনো জবাব না পেয়ে নিভৃত ধপাস করে বসে পড়ে। বুকটা জ্বালা করছে, ভীষণ জ্বালা করছে। নিভৃত হঠাৎ অনুধাবন করল তার এখন মেয়েটার শরীরের গন্ধ নিতে হবে, নয়তো সে মরে যাবে, তার শ্বাস বন্ধ হয়ে যাবে। নিভৃত দৌড়ে আলমারির কাছে যায়। পায়ে ভাঙা ল্যাম্পের কাচ ফুটেছে, সেসব খেয়াল নেই তার। আলমারিতে মৌনের কাভার্ডে হাত বাড়ায়। একটা শাড়ি যদি পাওয়া যায়, একটু ঘ্রাণ যদি নেওয়া যায়। হঠাৎ শাড়ি টান দিতে গিয়ে একটা কালো ডায়েরি নিচে নিভৃতের পায়ের কাছটায় পড়ল। নিভৃত অবাক হয় খানিকটা। এটা কি মৌনর ডায়েরি? নিভৃত ডায়েরিটা উঠিয়ে খাটে নিয়ে বসে। অনেকটা পুরানো ডায়েরি, মাঝারি আকৃতির, কালো রঙের কভার, উপরে গুটি গুটি অক্ষরে লেখা মৌন। নিভৃত বিছানায় হেলান দিয়ে ডায়েরিটা খুলে প্রথম পৃষ্ঠায় লেখা, আমি এবং আমার প্রিয়। নিভৃত অনুধাবন করল সে ঘামছে। বড্ড ঘামছে, তবে কি মৌনর মনে অন্য কারো বসবাস? নিভৃত মনের কোণে প্রশ্ন জাগে, কে মৌনর প্রিয়? নিভৃত ডায়েরিটা ফেলে দেয়। মাথা চেপে ধরে বসে থাকে অনেকটা সময়। তার মনটা যে বড়ই দুর্বল। অন্য কারো সাথে মৌনর সম্পৃক্ততা নিভৃত একদম মেনে নিতে পারবে না। নিভৃতের শরীর শুকিয়ে গেছে। সারা মুখে দাড়ি ভর্তি, চোখের নিচে কালো দাগ। কিছুক্ষণ থম মেরে বসে থেকে উঠে দাঁড়ায় নিভৃত। ডায়েরিটা উঠায় পাশ থেকে। তাকে যে জানতে হবেই। দ্বিতীয় পৃষ্ঠায় কিছুই লেখা নেই। আবার পৃষ্ঠা উল্টালো নিভৃত। তার কপালের পাশ দিয়ে সূক্ষ্ম একটা ঘামের রেখা দেখা যাচ্ছে। প্রিয়, কি নামে ডাকব তোমায়? রাজপুত্র বলে ডাকি? এই তুমি কি রাগ করবে? জানো আগামীকাল আমার 10ম শ্রেণীর টেস্ট পরীক্ষা আর আমি তোমাকে নিয়ে লিখছি। আমি কি বড্ড পাগল? আজ থেকে 2 বছর আগে ব্যারিস্টার বাড়ি গিয়েছিলাম। আরু, নীরু বলল তাদের নাকি কোনো ভাই আসবে। আমি কোনো প্রতিক্রিয়াই দেখাইনি। আসলে আসুক আমার কি? কে জানতো সে ভাই আমাকে পাগল করে দিবে? সবুজ রঙের টি-শার্ট পরনে একটা রাজপুত্র এলো ব্যারিস্টার বাড়ি। আমি বড় জামগাছটার পিছনে লুকিয়ে কেবল একটা নজর দেখেছিলাম। বিশ্বাস করো, আমার বেহায়া চোখ আটকে গেল তোমাতে। আমার হৃৎপিণ্ডটা ধুকপুক ধুকপুক আওয়াজ করতে লাগল। আমি চেপে ধরলাম বা পাশটা। লোকে আওয়াজ শুনে ফেললে কি লজ্জা! কি লজ্জা! নিভৃত হঠাৎই মুচকি হাসে। মৌন এত ছেলেমানুষ, পড়ায় মনোযোগ দেয় সে। কতবার চেষ্টা করলাম, তোমার সামনে যাব, তোমাকে প্রাণভরে দেখব। আমি পারিনি। কেন পারিনি কে জানে? তারপর তুমি চলে গেলে। কেন চলে গেলে? আমার ভিতরটা যে খা খা করে রাজপুত্র। আর কিছু লেখা নেই। নিভৃত পৃষ্ঠা উল্টায়। কেবল লেখা রাজপুত্র ভালোবাসি। আমার স্বপ্নে রোজ এসে জ্বালানোটা কি খুব প্রয়োজন? পচা রাজপুত্র। প্রিয়, জানো আজ প্রায় 2টা বছর তোমায় দেখি না। এ কেমন জ্বালা দিয়ে গেলে আমায়। আমার কিশোরী মনে এখনো আবেগ। আমি যে কইতেও পারি না আর সইতেও পারি না। তুমি আসো না। আজ ভর পূর্ণিমা, আকাশে কত তারা।
তোমার সাথে আমি পূর্ণিমার আকাশ দেখব। কোনো এক বিস্তর মাঠে পাশাপাশি শুয়ে আকাশে ভরা জ্যোৎস্না দেখব। তোমাকে নাকি তোমার প্রিয় মানুষটা বাবুই পাখি ডাকে? আমি ডাকি। বেশি না, একটু একটু। বাবুই পাখি, বাবুই পাখি, বাবুই পাখি। পরের 5টা পৃষ্ঠা কেবল এটাই লিখা। নিভৃত অবাক হয়। সে ঘুণাক্ষরেও জানত না তার একটা এমন পাগলাটে প্রেমিকা ছিল। নীরুর মুখে শুনলাম তুমি নাকি আগামীকাল আসবে। আমি ঠিক কতটা খুশি আমি তোমায় কি করে বোঝাই? আচ্ছা, একটা উদাহরণ দেই। বিকালে কলেজ থেকে ফিরে উঠানে দাঁড়িয়ে কতক্ষণ একলা লাফিয়েছি। মা ঝাড়ু নিয়ে ছুটে এসেছিলেন। আশেপাশে লোকজন জমা হয়ে গিয়েছিল আমার লাফানো দেখে। জানো মা, বাবা মিলে রাতে হুজুর পর্যন্ত নিয়ে এসেছে। তাদের কি করে বোঝাই এই পাগলামি জিনে ধরার পাগলামি না। এই পাগলামি আমার নিভৃতের জন্য করা পাগলামি। নিভৃত রহমান। দেখো তোমার নাম আর আমার নামে কত মিল। নিভৃত, মৌন। দুজনের নামের অর্থই নীরবতা। আজ পহেলা বৈশাখ। জানো, আজ আমি লাল পাড়ে সাদা শাড়ি পরেছি, পায়ে আলতা দিয়েছি। হাতে কাচের চুড়ি পরেছি। তুমি আজ আসবে। তোমায় আমি মনের কথা বলবো। খুব করে বলবো। এই যে দেখেন, মি নিভৃত, আমি কিন্তু আপনার পাগলাটে প্রেমিকা। আচ্ছা, আমি কি খুব বেহায়া? তোমার ভালোবাসার মানুষ আছে শুনেও আমি এতটা বেহায়া কি করে হতে পারি? থাক থাক না কিছু অজানা, যা কেবল আমি জানব। মীরা আন্টি কি কিছু বুঝে গেল? আমি বারে বারে তোমার ঘরে উকি দেই। একদিন তো হাতে নাতে ধরেও ফেলেছিল, আমি দৌড়ে প্রাণ বাঁচিয়েছি। পরের পৃষ্ঠাগুলো ফাঁকা। নিভৃত আরো পৃষ্ঠা উল্টায়। তোমার নাকি বিয়ে হয়ে গেছে? রুহানি আপু খুব সুন্দরী। বেশ মানিয়েছে তোমাদের। সেদিন তোমাদের বাড়ি ছুটে গিয়েছিলাম। মীরা আন্টিকে সামনে পেয়ে লাজ লজ্জার মাথা খেয়ে জিজ্ঞেস করেই ফেললাম, তুমি কই? আন্টি বলল তুমি নাকি ব্রহ্মপুত্রের পার গেছ। আমাকে আর পায় কে? আমিও দৌড়ে গেলাম সেখানে। তুমি যখন রুহানি আপুর হাতে হাত রেখে পার ঘেঁষে হাঁটছিলে কি সুন্দর লাগছিল। আমি কিন্তু দেখে ফেলেছি। তুমি যে রুহানি আপুর কপালের মাঝখানটায় চুমো খেয়েছ। আমি দেখেছি। হি হি হি। ফিরে আসার সময় দেখলাম আমি হাঁটছি আর মাটি লাল হচ্ছে। আমার পায়ের ছাপ বসছে মাটিতে। জুতা খুলে দেখি একটা বড় কাটা ফুটেছে। গলগল করে রক্ত পড়ছে। এই রক্তক্ষরণ আমি বন্ধ করলাম। তবে আমার হৃদয়ের রক্তক্ষরণ? তোমার সাথে নাকি আমার বিয়ে? আমি এমনটা কখনো চাইনি। বিশ্বাস করো রাজপুত্র, আমি এটা চাইনি। পরের পৃষ্ঠাগুলো সাদা। নিভৃত উদ্ভ্রান্তের মতো পৃষ্ঠা উল্টায়। আমার খুব কষ্ট হয় নিভৃত। আমার সাথে কেন এমন করো তুমি? রাজপুত্র, ও রাজপুত্র, ভালোবাসি তোমায়। আমাকে কি খুব ঝগড়াটে ভাবো তুমি? এই যে রাজপুত্র, আমি কিন্তু মোটেও ঝগড়াটে নই। আজ আমরা প্রথম মিলিত হয়েছি। আমার শত চিৎকার আর্তনাদ শুনোনি তুমি। আর দোষটা তুমি আমার দিল নিভৃত। তোমার সাথে ঘুরে বেড়ানো প্রতিটা মুহূর্ত আমার হৃদয়ের গহীনে স্বর্ণাক্ষরে লিখে রেখেছি।
সিলেটে তোমার সাথে কাটানো প্রতিটা সময় আমি মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখব রাজপুত্র। আমার জন্য তোমার উদ্বিগ্নতা আমায় লজ্জা দিচ্ছে তো। সিলেটে আমরা দ্বিতীয়বার মিলিত হয়েছি। তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন? আমি তো তোমার স্ত্রী। তুমি বড্ড জটিল নিভৃত। তুমি একটা মায়াজাল। তোমার বুকে একটু ঠাঁই কি আমি পাব না? আমি একটা ভেসে বেড়ানো কচুরিপানা। পরের পৃষ্ঠাগুলোতে কেবল এসবই লেখা। বড় স্বাদ ছিল তোমায় নিয়ে বাঁধব ঘর। তুমি বন্ধু আমায় করে দিল পর। আর কিছু লেখা নেই। নিভৃত পৃষ্ঠাগুলো উল্টায়। দু একটা কবিতা, ছন্দ তাকে ঘিরে। তবে শেষের পাতায় এসে হাত থমকে যায় তার। এটা কি? নিভৃত মনোযোগ দিয়ে দেখে। এটা তো একটা আল্ট্রাসনোগ্রাফির রিপোর্ট। নিভৃতের মনে হচ্ছে তার হৃৎস্পন্দনের হার বেড়ে যাচ্ছে। শ্বাস আটকে আসছে। তাহলে মৌন। নিভৃত চোখ বুলায় নিচের লেখাগুলোতে। তোমার বাবা তোমায় চায় না সোনা। তুমি যে তার ভালোবাসার ফল না। তুমি তার চাহিদার ফল। তোমাকে কখনো কষ্ট পেতে দিব না আমি। তোমার বাবাকে ছেড়ে আমরা চলে যাব দূরে। তোমার বাবা তার রুহানিকে নিয়ে থাকুক। ভালো থাকুক। আমি তোমাকে নিয়ে চলে যাব। তোমার বাবা খুব বোঝা। খুব খুব খুব। আপনি কি পুরো ডায়েরিটা পড়েছেন নিভৃত? আমি জানতাম আপনি হয়তো কোনোদিন পড়বেন। যেদিন আমি আপনার থেকে বহুদূরে চলে যাব। শুনুন, আপনি আমার কিশোরী বয়সের আবেগ, ভালোবাসা। দীর্ঘ 5.5 বছর আপনার জন্য জ্বলেছি। বিয়ের পর তা বেড়েছে দ্বিগুণ হারে। আপনি একটা স্বার্থপর নিভৃত। আপনাকে আমি ভালোবাসি। তাই হয়তো ঘৃণা করতে পারব না। নয়তো আমি আপনাকে ঘৃণা করতাম নিভৃত। অনেক ঘৃণা করতাম। নিভৃতের হাত থেকে ডায়েরিটা খসে পড়ে। বাইরে ঝড় শুরু হয়েছে। এত তীব্র ঝড়। আমগাছের মগডালটা ভেঙে ধরণী কাঁপানো আওয়াজ হল। নিভৃতের সেদিকে খেয়াল নেই। সে স্তব্ধ, হতভম্ব, নিথর, নিশ্চল। আজ প্রায় 2 মাস হয়ে গেল। মৌনর কোনো খোঁজ নেই। নিভৃত এমন কোনো জায়গা নেই যে মৌনকে খুঁজেনি। কোথায় গেল মৌন? কোথায় তার সন্তান? মৌনর বইগুলো রাখা ডিভানের সামনে রাখা কাঠের টিটেবিলের নিচে কাঠ দিয়ে বানানো পাটাতনে। নিভৃত কিছুক্ষণ আগে জোহরের নামাজ আদায় করে খাটের সাথে ঘেঁষে দোয়াকৃতির পা করে মেঝেতে বসে আছে। এখনকার নিভৃত অনেক নিশ্চুপ, চুপচাপ। পাগলামি করে না। খালি চেয়ে থাকে। নিশ্চল তার দৃষ্টি। আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া চায় যেখানে থাকুক তার মৌন, তার বাচ্চাটা ভালো থাকুক। নিভৃত কি মনে করে মৌনর বইগুলোর দিকে এগিয়ে যায়। একটা একটা করে বইগুলোতে হাত বুলায় সে। মিটি উড়ে এসে তার কাঁধে বসেছে। নিভৃতের সাথে তার অনেক ভাব। হঠাৎ একটা বই উল্টানোর সময় কভার পেজের ভিতরের অংশে কিছু নাম্বার লেখা। উপরে লেখা, বান্ধবীরা 1, 2 দিয়ে প্রায় 7 জনের মতো মেয়েদের নাম্বার লেখা। এদের মধ্যে 5 জনের সাথে নিভৃতের কথা হয়েছে। নাম দেখে চিনে ফেলল নিভৃত। তবে 2 জনকে চিনে না সে। একজনের নাম লেখা সুমি, অপরজনের দোলা। নিভৃত খাটের উপর থেকে মোবাইলটা তুলে নিয়ে দোলার নাম্বারে কল লাগায়।
হ্যালো, আসসালামু আলাইকুম। কে? ওয়ালাইকুম আসসালাম। আমি নিভৃত রহমান বলছি। জি, বলুন। মৌন কি আপনার কাছে? কে মৌন? মৌনতা শুভা মৌন। চিনেন না? ওহ, আপনি মৌনতার কথা বলছেন। কিন্তু ওর সাথে তো আমার দেখা হয় না প্রায় 4 বছর। সত্যি করে বলুন, মৌন আপনার কাছে নেই? আরে কি আশ্চর্য! আমি মিথ্যা বলবো কেন? হতাশ হয় নিভৃত। হতাশ কণ্ঠে বলে, আপনার কাছে যদি যায়, দয়া করে আমাকে জানাবেন। আপনি কে? মৌনর হাজবেন্ড। আচ্ছা, আমার কাছে আসলে কিংবা কোনো যোগাযোগ হলে আমি জানাবো। নিভৃত এবার সুমির নাম্বারে কল দেয়। অদ্ভুত কারণে তার বুকটা কাঁপছে। হৃৎস্পন্দনের হার বেড়ে গেছে নাকি? কল রিসিভ হলে নিভৃত জিজ্ঞেস করে, হ্যালো? ওই পাশটা নিশ্চুপ। নিভৃত একটানা প্রশ্ন করে যাচ্ছে, তবে ফেরত পাচ্ছে নিস্তব্ধতা। হঠাৎ অপরিচিত একজন নারী কণ্ঠ শোনা যায়। কে আপনি? আমি নিভৃত। নিভৃত রহমান। কি কারণে ফোন দিয়েছেন? আপনি মৌনকে চিনেন? কিছুক্ষণ নীরবতা। তারপর জবাব আসে। হ্যাঁ, মৌন নামে আমার একটা ফ্রেন্ড ছিল। মৌন কি আপনার কাছে গেছে? না, আমার সাথে মৌনর যোগাযোগ নেই অনেক দিন ধরে। সত্যি করে বলুন, আমি মিথ্যে বলতে যাব কেন? মৌন আপনার কাছে গেলে কিংবা কোনো যোগাযোগ করলে আমাকে জানাবেন দয়া করে। জি। ফোনটা কেটে দেয় সুমি। সামনের সোফায় বসে থাকা মৌনর দিকে তাকিয়ে বলে, কাজটা কি ঠিক হচ্ছে? অন্তত পেটেটার কথা ভাব। আমি কোনো স্বার্থপরের সাথে ঘর করতে চাই না। উনি থাকুক উনার রুহানিকে নিয়ে। তাছাড়া উনি পেটেরটাকে চায় না। একবার বলে তো দেখা উচিত ছিল। সুমি, তুই সবটাই জানিস। দয়া করে এসব ব্যাপারে আমাকে আর কিছু বলিস না। মৌন উঠে নিজের ঘরে চলে যায়। সুমি সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। রাতের গভীরে ঠিকই তো কান্নার আওয়াজ সে পায়। মৌন ফজরের নামাজ পড়ে জানালার সামনে দাঁড়িয়ে আছে। সাদা কামিজ পরনে, মাথায় লম্বা করে ঘুমটা টানা, সারা শরীর ঢেকে রেখেছে উড়োনাটা। 5 মাসের পেটটা উঁচু হয়েছে খানিকটা। মৌন বাইরে বিস্তৃত মাঠের দিকে তাকিয়ে আছে। হাতে একটা তসবি। হঠাৎ পরিচিত, চিরচেনা কেউ একজন পিছন থেকে জড়িয়ে ধরল তাকে। নিজের কাঁধে গরম গরম অশ্রুর ফোঁটা অনুভব করল মৌন। লোকটা তাকে ছাড়ছে না। এমনভাবে ধরে রেখেছে যেন ছেড়ে দিল মৌন কোথাও হারিয়ে যাবে। মৌন নিশ্চল হাতে খানিকটা চেষ্টা করে লোকটাকে সরিয়ে দেওয়ার। তবে সে পারে না। সামনে তাকিয়েই বলে, কেন এসেছেন? লোকটা জবাব দেয় না। মৌনকে সামনে ফিরিয়ে মেঝেতে বসে পড়ে সে। তার হলদে পরিটা মোটা হয়েছে অনেকটা। গাল দুটো ফুলেছে। কি স্নিগ্ধ, সুন্দর লাগছে। তবে কিসের যেন বিষণ্ণতা। উড়োনাটা সরিয়ে মৌনর উঁচু হয়ে যাওয়া পেটে চুমো খায় নিভৃত। একটা, দুইটা, তিনটা, অসংখ্য। মৌন একদৃষ্টিতে চেয়ে আছে কেবল। শরীরটা শুকিয়ে গেছে,
চোখের নিচে কালো দাগ, গাল ভর্তি দাড়ি। কোনো নিভৃত। মস্তিষ্ক বলছে সরিয়ে দে আর মন বলছে থাক না। নিভৃত আলতো করে কোমরটা জড়িয়ে ধরে কান পাতে পেটে। কি শুনেছে কে জানে। বিড়বিড় করে বলে, বাবা পচা তাই না পুচকো। বাবুটাকে কত কষ্ট দেয়। নিভৃত আবার ঠোঁট ছোঁয়ায় মৌনর পেটে। মৌন অনেকক্ষণ সহ্য করেছে এসব আহ্লাদ। এবার নিভৃতকে ছাড়িয়ে পাশে দাঁড়ায় মৌন। শক্ত কণ্ঠে বলে, একদম আহ্লাদ করতে আসবেন না নিভৃত। আমার বিরক্ত লাগছে। আর কিসের বাবা? এতদিন বাবার প্রয়োজন পড়েনি আর সামনেও পড়তে দিব না। সুমি কাজটা ঠিক করল না। প্লিজ মৌন, তোমার দুইটা পায়ে ধরি বাসায় চলো। আমার বাবুটা বাবাকে চাই মৌন। বাবার অধিকার দেখাবেন না একদম। সন্তান তো বাবা মায়ের ভালোবাসার ফসল হয়। আমার সন্তান তো আপনার ভুলের ফসল। মৌন। আমার নাম আপনার মুখে নিবেন না। আপনার তো বাচ্চা চাই না? সেদিন তো এজন্য মারলেনও আমাকে। আজ এত দরদ উতলে উঠছে কেন? আমি ক্ষমা চাচ্ছি মৌন। আমি ভুল করেছি। আমাকে ক্ষমা করা যায় না? না, যায় না। নিভৃত অসহায় চোখে তাকিয়ে থাকে। কোথাও যেতে ইচ্ছে করছে না তার। আপনি চলে যান নিভৃত। আমি আপনাকে সহ্য করতে পারছি না। প্লিজ চলে যান। নিভৃত তবুও দাঁড়িয়ে থাকে। মৌন নিভৃতের বাম হাতটা ধরে টেনে নিয়ে যায় টিনশেড বিল্ডিংয়ের দরজার কাছটায়। তারপর মেইন দরজাটা মুখের উপর বন্ধ করে দিয়ে দরজার পাশটায় বসে পড়ে। বুকটা এত জ্বলছে কেন? সুমি বাইরে থেকে সবই দেখছে। তবে সে কিছু বলবে না বলে ঠিক করে। স্বামী স্ত্রীর মনোমালিন্যে অন্যদের নাক না গলানোই উত্তম। সময় পেরিয়ে যায়। নিভৃত দুপুরের কড়া রোদে দাঁড়িয়ে আছে উঠোনে। তার অসহায় চোখজোড়া স্থির স্টিলের দরজার দিকে। মৌন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙে অনেকটা সময় পর। দুপুর বোধহয় 1টা। মৌন হকচকিয়ে উঠে দাঁড়ায়। দরজা খুলে বের হবে তখন শুনে নিভৃত ফোনে কথা বলছে। বিচলিত তার কণ্ঠস্বর। হ্যালো, আম্মু। বাবার কি হয়েছে? কি? কোনো হসপিটালে নিয়েছ? আমি এখনই আসছি। নিভৃত সব ছেড়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। বাবা নামক মানুষটাকে বড্ড ভালোবাসে নিভৃত। সুমি, আমার ঢাকা যেতে হবে। কেন? বাবার বোধহয় কিছু একটা হয়েছে সুমি। এই অবস্থায় কিভাবে যাবি? ডাক্তার না বলল বেডরেস্টে থাকতে। জার্নিটা কি ঠিক হবে? ঠিক ভুল জানি না সুমি। আমাকে নিয়ে চল। অনেকটা পথ পেরিয়ে রাত প্রায় 12টার দিকে ঢাকা পৌঁছায় মৌন, সুমি। একগুচ্ছ সুখ নামক বাড়িটাতে প্রায় 3 মাস পর আবার পা বাড়ায় মৌন। বাড়িতে কেবল দিলোয়ারা, জুলখা আছে। সোফায় চিন্তিত ভঙ্গিতে বসে দুজনে। দিলোয়ারা বারে বারে চোখ মুছছেন। মৌনকে দেখে অবাক হন দিলোয়ারা। বাবা, কোনো হসপিটালে? মৌনর ক্লান্ত বিচলিত কণ্ঠস্বর। জুলেখা বলে। আপালো হাসপাতালও নিশে বলল। সুমিকে নিয়ে মৌন ছুটে যায় এপেলো হাসপাতাল। রিসিপশনে নাম বললে তারা কেবিন দেখিয়ে দেয়। মৌন অনেকটা দৌড়ে সেদিকে পানে যাচ্ছে। পিছনে সুমি। বাবা।
হঠাৎ মৌনর কণ্ঠ শুনে মীরা দরজার দিকে তাকান। সাদা বেডে নাজমুল শুয়ে ঘুমিয়ে আছেন। মৌন মীরার দিকে এগিয়ে আসে। মীরা হঠাৎ চিৎকার করেন। মৌন নিচে তাকিয়ে দেখে তার নিচটা রক্তে ভরে যাচ্ছে। লাল রক্তের বন্যা বইছে যেন। সাদা রঙা সেলোয়ার কামিজ লাল বর্ণে রঙিন হয়ে যাচ্ছে। নিভৃত বাইরে ঔষধ আনতে গিয়েছিল। ফিরে এসে মৌনকে দেখে মৌন বলে চিৎকার করে কোলে তুলে নেয় সে। জ্ঞান হারায় মৌন। মৌনকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে গেল নিভৃত। পাগলের মতো চিৎকার করছে সে। মৌনর রক্তে লেপ্টে যাচ্ছে তার শরীর। দুইজন নার্স আর একজন ডাক্তার এগিয়ে এলেন। ওটিতে নেওয়া হলো মৌনকে। নিভৃত বাইরে পায়চারি করছে। মীরা আঁচলে মুখ লুকিয়ে কাঁদছেন। হচ্ছে কি এসব? প্রথমে নাজমুল সাহেব প্যানিক অ্যাটাক করলেন, এখন আবার মৌন। মীরা এগিয়ে গেলেন নিভৃতের দিকে। নিভৃত উদ্ভ্রান্তের মতো আচরণ করছে। মীরা জড়িয়ে ধরলেন নিভৃতকে। নিভৃত কাঁদছে। চিৎকার করে কাঁদছে। ভেজা গলায় নিভৃত বলল, আম্মু, আমার মৌন, আমার বাচ্চা। ওদের কিছু হলে আমি যে মরে যাব আম্মু। হুস, এসব বলে না বাবুই। আল্লাহর কাছে চেয়ে দেখ, আল্লাহ নিরাশ করবেন না। ডাক্তার বেরিয়ে এসেছেন। নিভৃতকে ইশারা করলেন তার কেবিনে যেতে। নিভৃত দৌড়ে গেল। ডাক্তার এমজাদ চেয়ারে বসলেন। নিভৃতকে বসতে ইশারা করলেন তিনি। নিভৃত চেয়ারে বসল। আমার স্ত্রী কেমন আছে ডক্টর? আমার সন্তান? উৎকণ্ঠিত স্বর নিভৃতের। যেন শ্বাস নিতে পারছে না সে। দুজনেই ভালো আছে। নিভৃতের চোখে মুখে ক্ষীণ হাসির রেখা দেখা গেল। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল সে। আপনার স্ত্রী অতিরিক্ত দুশ্চিন্তা করেন এবং অতিরিক্ত চাপ ও পেটে আঘাতের ফলে রক্তপাত হয়েছে। তবে সঠিক সময়ে চিকিৎসা না হলে আরো বড় কিছু ঘটতে পারত। নিভৃতের কর্ণকুহরে কিছুই যাচ্ছে না। সে ছটফট করছে কখন মৌনর কাছে যাবে। ডাক্তার এমজাদ আগে থেকেই নিভৃতকে চিনেন। তিনি গলার স্বরটা একটু গম্ভীর করে বললেন, নিভৃত। জি। অনেক সময় আঘাত বা পানি বেশি থাকার কারণে প্লাসেন্টা বা গর্ভফুল সময়ের আগেই জরায়ু থেকে সরে আসে। এটা বেশ ঝুঁকিপূর্ণ বিষয়, যাকে বলে প্লাসেন্টাল অ্যাবরাপশন, যা মারাত্মক ঝুঁকিপূর্ণ একটি বিষয় বটে। এই সময় এসব রোগীকে আমরা হাই রিস্ক প্রেগন্যান্সির রোগী হিসেবে শনাক্ত করে চিকিৎসা করি। হাই রিস্ক মানে? আমার স্ত্রীর কিছু হবে না তো ডক্টর? দেখুন, সেটা তো আর আমি বলতে পারবো না। নিভৃত দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে চিৎকার করে বলে, বলতে পারবেন না মানে কি? তাহলে আপনি ডক্টর হয়েছেন কেন? ডাক্তার এমজাদ মোটেও রাগ করলেন না। তার ক্যারিয়ারে এমন অনেক পাগলাটে স্বামী, পরিবারের সদস্য তিনি দেখছেন। একদিন তো একজন তার কলার পর্যন্ত ধরেছিল। এমজাদ মৃদুস্বরে বললেন, মাথা ঠান্ডা করে বসুন নিভৃত। আমার স্ত্রী, বাচ্চা বিপদের মুখে, আর আপনি আমাকে মাথা ঠান্ডা করতে বলছেন ডক্টর? দেখুন নিভৃত, আপনি আমার কথাটা ঠিক বুঝতে পারেননি বোধহয়। জন্ম, মৃত্যু সবই তো আল্লাহর হাতে।
আমরা কেবল চেষ্টা করতে পারি। হঠাৎ নিভৃত ধপাস করে বসে পড়ে চেয়ারে। দুই হাত দিয়ে মুখ ঢেকে হু হু করে কেঁদে দেয় সে। এতদিন পর পেয়েও কি সে আবার হারিয়ে ফেলবে? ডাক্তার এমজাদের বড়ই মায়া হচ্ছে। তিনি নরম স্বরে বললেন, এভাবে ভেঙে পড়বেন না নিভৃত। আপনাকে শক্ত থাকতে হবে। নিভৃত নিজের চেক শার্টে চোখ মুছল। ভাঙা গলায় জিজ্ঞেস করল, কোনো উপায় কি আছে ডক্টর? আপনার বাচ্চার সবে 5.5 মাস। 6 মাস হলেও সিজার করা যেত। এখন রক্তপাত অনেকটাই বন্ধ হয়েছে। আপনাদের ভাগ্য ভালো যে প্লাসেন্টাল অ্যাবরপ্শন খুবই অল্প পরিমাণে হয়েছে। তাই বাচ্চাকে মাতৃগর্ভে আরও কিছুদিন রাখা যাবে। আমার এখন কি করতে হবে ডক্টর? আপনার স্ত্রীকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে। ভারী কাজ করা যাবে না একদমই। দুশ্চিন্তামুক্ত ও সদা হাসিখুশি থাকতে হবে। আই রিপিট, কোনো ক্রমেই রোগীকে মানসিক চাপ দেওয়া যাবে না। তলপেটে আঘাত, চাপ লাগা বা এমন কোনো কাজ করা যাবে না। দূরবর্তী স্থানে বা ঝুঁকিপূর্ণ ভ্রমণ করা যাবে না। সহবাস থেকে বিরত থাকাই শ্রেয়। নিয়মিত চেকআপ করাতে হবে। কি মেনে চলতে পারবেন তো নিভৃত? ইস ডক্টর, গুড। আসলে সৃষ্টিকর্তা আপনার সহায়তায় আপনার স্ত্রীর থাইরয়েড, ডায়াবেটিস, ইনফেকশনজনিত কোনো সমস্যা নেই। থাকলে সমস্যা হতো। আমি ওকে কবে বাসায় নিয়ে যেতে পারব? কালকেই নিয়ে যেতে পারবেন। তবে কথাগুলো মাথায় রাখবেন। আর খাবারের ব্যাপারে একটু সতর্কিত হতে হবে। উনি একদমই খাওয়া দাওয়া করেন না। শরীরে পানি জমার দরুন শরীর ফোলা দেখা যায়। তবে উনার শরীরে পুষ্টির অভাব রয়েছে। সেই সাথে প্রেসক্রাইব করা মেডিসিনগুলো নিয়মিত খাওয়াবেন। আমি বারবার বলছি নিভৃত কোনো ক্রমেই উনাকে মানসিক চাপ দেওয়া যাবে না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ডক্টর। আপনার স্ত্রীকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে। সকালে জ্ঞান ফিরবে। কেবিনে শিফট করে দিবে কিছুক্ষণ পর। আচ্ছা ডক্টর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা আমার কর্তব্য মিস্টার নিভৃত। ডক্টর এমজাদ, আই এম সরি। আসলে ওকে মিস্টার নিভৃত। আমি কিছু মনে করিনি। এসবের আমার পূর্ব অভিজ্ঞতা আছে। মুচকি হাসলেন ডাক্তার এমজাদ। নিভৃত লজ্জা পেয়ে মাথা নিচু করল। সে আসলেই লজ্জিত। মীরা চিন্তিত ভঙ্গিতে বসেছিলেন বাইরে। নিভৃতকে বের হতে দেখে নিভৃতের কাছে এগিয়ে গেলেন তিনি। বিচলিত স্বরে জিজ্ঞেস করলেন, ডাক্তার কি বলল বাবুই? দুজনে ঠিক আছে আম্মু, আলহামদুলিল্লাহ। নিভৃত হঠাৎ করেই মাকে জড়িয়ে ধরল। মীরা ছেলের মাথায় হাত বুলালেন। নিভৃত কাঁদছে। কাঁদুক। কিছু কিছু সময় মানুষকে কাঁদতে দিতে হয়। তাতে তার মন হালকা হয়। 90। সকালের স্নিগ্ধ হাওয়া বইছে বারান্দায়। ফিনাইল আর স্যাবলনের ভ্যাপসা একটা গন্ধ। রোগীদের আত্মীয় স্বজনরা বাইরে চেয়ারে বসে ঝিমুচ্ছেন। হয়তো তারা এখানেই রাত কাটিয়েছেন। এপেলো হাসপাতালে বিশাল বড় হলরুম। সেখানে সারি সারি নীল, হলুদ চেয়ার রাখা। অনেক গুছানো পরিবেশ। সরকারি হাসপাতাল থেকে সম্পূর্ণ ভিন্ন। যদিও সবই টাকার খেলা।
মৌন বেডে শুয়ে আছে। ঘুম ভেঙেছে কিছুক্ষণ আগেই। প্রথমেই হাতটা চলে গিয়েছিল পেটে, তবে পেটটা উঁচুই আছে। হাফ ছেড়ে বাঁচল মৌন। বাচ্চাটাই যে তার একমাত্র অবলম্বন। মৌন পাশে তাকিয়ে দেখে নিভৃত মেঝেতে বসে তার বেডে মাথা দিয়ে ঘুমোচ্ছে। মৌন তাকিয়ে রইল একটানা। এই নিষ্পাপ মুখটাকে হয়তো সে অনেক অনেক ভালোবাসে। সারা জীবন বেঁচে যাবে। হঠাৎ করেই চোখ খুলে ফেলল নিভৃত। মৌনর দিকে তাকিয়ে দুভ্রু উঁচু করে জিজ্ঞেস করল, কি প্রাণপাখি লুকিয়ে লুকিয়ে রাজপুত্রকে দেখা হচ্ছে বুঝি? মৌন ভেংচি কেটে অপর দিকে মুখ ঘুরাল। নিভৃতের সাথে কথা বলতে সে আগ্রহী নয়। মীরা হাসিমুখে কেবিনে ঢুকলেন। মৌনর মাথার কাছটায় বসে মাথায় হাত বুলিয়ে বললেন, কি মা, এত রাগ আপনার? গর্দভটার সাথে রাগ করে বাবা মাকে ফেলে চলে গেলেন? আসলে মা। বুঝেছি, আমি আর বলতে হবে না। আর কোনোদিন এভাবে আমাদের রেখে যাবি না মা। মা, বাবা কেমন আছেন? অনেকটা ভালো। রাতের শার্টটা পরিবর্তন করে একটা টি শার্ট পরেছে নিভৃত। নার্স স্যালাইন খুলে বলেছিলেন সকালে ঘুম ভাঙলে কিছু খাইয়ে ঔষধ খাওয়াতে। মীরা মৌনকে ধরে বাথরুমে নিয়ে গিয়েছেন। মৌন ফ্রেশ হয়ে বেরিয়ে আবার বেডে শুয়ে পড়েছে। তলপেটে চিনচিন একটা ব্যথা হয়, যার দরুন হাঁটা খুবই কষ্ট। হাত নাড়াচাড়াও করা যায় না। নিভৃতকে ঢুকতে দেখে মীরা বেরিয়ে গেলেন। নিভৃত মুচকি হেসে বেডের পাশে চেয়ারটায় বসল। হাতে গরম স্যুপের বাটি। মৌন অন্যদিকে মুখ ফিরিয়ে আছে, যদিও তার প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে। যান, একটু খেয়ে নাও। মৌন অন্যদিকে ফিরেই বলল, একদম এসব উদ্ভট নামে আমাকে ডাকবেন না। তাহলে কি ডাকি? আচ্ছা, আমার ময়না পাখি, আমার বাবুর আম্মু স্যুপটা খেয়ে নাও। মৌন কপাল কুঁচকে নিভৃতের দিকে তাকাল। নিভৃত হাসছে। মৌনর কপাল আরো কুঁচকে গেল। বুড়া ধামরা ছেলের আবার ঢং। মৌন আর কিছু বলেনি। খেয়ে নিয়েছে নিভৃতের হাতেই। সেই কখন থেকে নিভৃত একা একাই বকবক করে চলেছে। আর মৌন অন্যদিকে তাকিয়ে আছে। মৌনর মতে নিভৃত অতিশয় বাচাল হয়ে গিয়েছে। সুমি মৌনর সাথে দেখা করে বাড়ি ফিরে গিয়েছে। সুমি নামক মেয়েটার কাছে মৌন অনেক কৃতজ্ঞ। মৌন একগুচ্ছ সুখ নামক বাড়িতে আবার এলো। ভাগ্যের জুড়ে একদিন বউ হয়ে এসেছিল, তবে আজ স্বামীর হৃদয়ের প্রেয়সী হয়ে এসেছে। নাজমুল অসুস্থ, মীরাও চিন্তায় বিভিন্ন রোগের বাসা বাঁধিয়েছেন শরীরে। মৌন মীরার অসহায় চেহারা দেখে আর মানা করতে পারেনি। যদিও নিভৃতের সাথে কথা বলবে না বলেই ঠিক করেছে সে। এক সপ্তাহ কেটে গেল দেখতে দেখতে। মিটিকে নিয়ে মৌন বারান্দায় একটা চেয়ারে বসে। গোলাপের বাগান থেকে সুন্দর একটা সুঘ্রাণ ভেসে আসছে। মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে যেন। আপা! হঠাৎ করেই রথির ডাকে পিছনে ফিরে মৌন। রথি, মর্জিনা দাঁড়িয়ে আছেন। রথি কেঁদে জড়িয়ে ধরল মৌনকে। মৌন স্থির হয়ে বসে রইল কেবল। রথি মৌনকে ছেড়ে মৌনর পায়ে ধরল। ভেজা গলায় বলল, আমাকে ক্ষমা করে দাও আপা।
আমার অনেক বড় ভুল হইছে। আপাগো আমি দোষী। তুমি আমারে মারো কাটো তবুও রাগ কইরা থাইকো না। মৌন রথিকে টেনে তুলে পাশে দাঁড় করিয়ে বলে, আমি এতটা স্বার্থপর নই রথি। আগেই বলেছি এখনো বলছি তোদের আমি ভালোবাসি। তাই হয়তো কখনো রাগ করে থাকতে পারবো না। তবে কি জানিস রথি, বুকটায় না একটা ক্ষত হয়েছে, যা হয়তো কোনোদিন মুছতে পারবো না। আপা, আল্লাহর দোহায় লাগে আপা এমন বইল না। এমন নারে রথি। বিপদের সময় প্রিয়জনের খারাপ ব্যবহার বুকে ভীষণ লাগে। তুই কাঁদিস না। আমি তো তোর উপর রাগ করে নেই বোকা মেয়ে। মর্জিনা এগিয়ে এলেন মৌনর দিকে। নরম গলায় ডাকলেন, আম্মা, আমারে মাফ কইরা দিও। ছি মা, এসব বইল না। আমি কারো উপরেই রেগে নেই। মৌন বেশি হাঁটতে পারে না। নিচতলায় একটা ঘরেই নিভৃত কিছুদিন থাকবে বলে মনস্থির করেছে। মৌন আস্তে আস্তে সোফার ঘরে এসে দাঁড়াল। সোফায় রিপ্ত বসে। মৌনকে দেখে থমকে গেল সে। পর স্ত্রীর দিকে তাকানো হারাম জেনেও বেহায়া চোখ বারবার আটকে যায় তার মাঝে। মীরা মৌনকে ধরে সোফায় বসালেন। মর্জিনাও এসে বসেছেন পাশে। রথি দাঁড়িয়ে আছে। রিপ্ত মাথা নিচু করে বসে আছে। মৌন ডাকল, রিপু ভাই। রিপ্ত মাথা তুলে তাকাল। মৌন হেসে বলল, কেমন আছো রিপু ভাই? রিপ্ত জবাব না দিয়ে আবার মাথা নিচু করল। আসলেই তো সে কেমন আছে। মীরা রান্নাঘরের দিকে গেলেন। মৌন আস্তে করে বলল, রাগলে তোমার মাথা ঠিক থাকে না আমি জানি রিপু ভাই। এবারের মতো ওকে মাফ করে দাও। ছোট মানুষ বুঝেনি। তোমাকে ভীষণ ভালোবাসে রিপু ভাই। এতটা ছোটও না। আমি ভালো আছি তো। আমার কিছু হয়নি। তুমি ওকে ক্ষমা করে দাও রিপু ভাই। নয়তো পুচকো রাগ করবে কিন্তু। বলেই খিলখিল করে হেসে উঠে মৌন। রিপ্ত তাকিয়ে থাকে। কি অপূর্ব সে হাসি। রথিকে হয়তো সে কোনোদিন ক্ষমা করতে পারবে না। সংসার করে যাবে সারা জীবন। একসময় হয়তো হৃদয়ের কোণে রথিও জায়গা করে নিবে। মৌনর 7 মাস চলছে। শরীরটা বড়ই দুর্বল তার। নিভৃত অযথাই পাগলামি করে। অফিস থেকে ছুটি নিয়েছে। সারাটা সময় মৌনর সাথে আঠার মতো লেগে থাকে। মৌন এত কথা শোনায় তবুও কিছু মনে করে না নিভৃত। হাসি মুখে সব সয়ে যায়। এই তো সেদিন। বাবুর আম্মু। ও বাবুর আম্মু। একদম এসব আহ্লাদ করবেন না নিভৃত। আমার এসব পছন্দ না। আচ্ছা, তুমি আমাকে এটা বলো, একটা বাচ্চার পরিবারে সবচেয়ে আপন কে থাকে? তার বাবা মা। তুমি মানো এটা? কেন মানব না কেন? তাহলে এটাও মানো বাবুর উপর বাবা মা দুজনেরই অধিকার আছে? হ্যাঁ, অবশ্যই আছে। তাহলে আমার বাবুর উপরও আমার আছে? হ্যাঁ, এই না, না। উহু, এখন তো না করলে হবে না জান। একবার বলে ফেলেছ। দেখি হাতটা সরাও, আমার বেবি আমার সাথে কথা বলবে। বলেই মৌনর পেটে কান পাতল নিভৃত। মৌন শুধু অবাক হচ্ছে। এই লোক তো মহা চালাক। এই সরেন তো আপনি। খালি ছুয়ার ধান্দা। সরেন। নিভৃত সরে না। ভালোবাসার পরশে ভরিয়ে দেয় মৌনকে।
সন্ধ্যায় একটু শুয়েছিল মৌন। হঠাৎ পায়ে চিনচিন ব্যথায় ঘুম ভেঙে যায় তার। পায়ে পানি নামার দরুন পা ভারী হয়ে গিয়েছে তার। মনে হচ্ছে দুপায়ে কেউ লোহার বস্তু রেখেছে। এপাশ ওপাশ করছে মৌন। পেটটা অনেক উঁচু হয়েছে আগের তুলনায়। পুচকোটা তো মনে হয় ফুটবল খেলে ভিতরে। এত দুরন্ত। অবশ্য যার বাবা এত দুষ্টু তার সন্তান তো এমন হবেই। মীরার মুখে নিভৃতের ছেলেবেলার সব শুনেছে মৌন। এত কষ্টের মাঝেও হাসি পায় মৌনের। নিভৃত পাশে শুয়ে আছে। মৌন তাকিয়ে থাকে সেদিকে। তবে পায়ের ব্যথা আরো বাড়ায়, চিৎকার করে উঠে সে। নিভৃত হকচকিয়ে উঠে বসে। কি হয়েছে? কোথায় ব্যথা হচ্ছে? পেটে ব্যথা হচ্ছে? বাবু লাথি দিয়েছে? এই বলো। আরে বলো না মেয়ে। মৌন বিছানায় হেলান দিয়ে উঠে বসে কটমট করে তাকায় নিভৃতের পানে। দাঁত কিরিমিরিয়ে বলে, আমাকে বলতে দিবেন? সরি, সরি জান। কোথায় ব্যথা হচ্ছে? পায়ে। নিভৃত পায়ের দিকে হাত বাড়ায়। মৌন পা গুটিয়ে নিতে চাইলেও পারে না। এই কি করছেন আপনি? হুস, কথা বলে না। নিভৃত আস্তে আস্তে মৌনর পা টিপে দিচ্ছে। মৌন অবাক হয়ে দেখছে কেবল। এই নিভৃত বড়ই অচেনা। একসময় ঘুমিয়ে পড়ে মৌন। দিন এভাবেই কাটছে। আর কিছুদিন পরেই মৌনের ডেলিভারি ডেট। মৌন হাই রিস্ক পেশেন্ট। তাই তার প্রতি ডাক্তার একটু বেশি গুরুত্ব দিচ্ছেন। সেই সাথে নিভৃতের পাগলামিতে মৌন অনেকটা সুস্থ। রাত প্রায় 2:25। মৌন উঠে বসে আছে। তার প্রচুর ক্ষুধা লেগেছে। নিভৃত কিছুক্ষণ আগেই মাত্র ঘুমিয়েছিল। তবে নিভৃতকে এতটা শান্তিতে ঘুমাতে দেখে গা জ্বলছে মৌনর। উহু, একে এত শান্তিতে ঘুমুতে দেওয়া যাবে না। প্রচুর জ্বালিয়েছে তাকে। এবার নিজে জ্বলুক। মৌন আস্তে করে পেটে হাত রাখে। ফিসফিসিয়ে বলে, তোমার বাবাকে এত শান্তিতে ঘুমাতে দিতে পারি আমরা? একদম না, একদম না। মৌন নিভৃতকে ডাকে। এই যে শুনছেন? এই। নিভৃত হকচকিয়ে উঠে বসে। কিছু বলবে তার আগেই মৌন বলে, আপনার বাবু নাকি পিৎজা আর কেক খাবে। যান নিয়ে আসেন। নিভৃত অসহায় ভঙ্গিতে ঘড়ির দিকে তাকাল। এত রাতে পিৎজা বেচারা কোথায় পাবে? নিভৃত অসহায় গলায় মৌনর পেটের দিকে তাকিয়ে বলে, বাপ, সকালে পিৎজা খাওয়াই। এখন শুধু কেক খাও। না, আপনার বাপ আপনার কথা মানেনি। সে এই মুহূর্তে পিৎজা খাবে। নিভৃত বেশ বুঝতে পারছে বাবু না বাবুর আম্মু খেতে চায়। তাই আস্তে করে মৌনর হাতটা ধরে বলল, যান, সকালে 1 বস্তা পিৎজা এনে দিব। এখন শুধু ফ্রিজে কেক আছে। এনে দেই? মৌন এক ঝটকায় হাতটা সরিয়ে দিল। গম্ভীর গলায় বলল, খাবো না কেক। সারাদিন আমার বাবু আমার বাচ্চা করেন, অথচ কাজের বেলায় নাই। আপনি ঘুমান তো নিভৃত। আপনি শান্তিমতো ঘুমান। যত সব। নিভৃতকে বড্ড অসহায় দেখাল। বেচারা কি করবে এখন? ফ্রিজ থেকে 2 পিস কেক মৌনকে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল নিভৃত।
মৌন মিটিমিটি হাসছে। বেশ হয়েছে। আহারে বেচারা। মৌন পিৎজা খাচ্ছে আর চোখে নিভৃতকে দেখছে। নিভৃত সারা ঢাকা ঘুরে ডাবল টাকা দিয়ে পিৎজা নিয়ে এসেছে। পিৎজা খেতে খেতে একসময় মৌন অনুধাবন করল সে সুখী, অনেক সুখী। এপেলো হাসপাতালের করিডোরের সামনে পায়চারি করছে নিভৃত। মৌনকে ওটিতে নেওয়া হয়েছে। ডাক্তার এমজাদ অপারেশন করছেন। কিছুক্ষণ আগে বলা হলো সি সেকশন করা লাগবে। নিভৃতের সাদা শার্ট ঘামে ভেজা। কপালের দুই পাশে ঘামের সূক্ষ্ম চিহ্ন। চুলগুলো এলোমেলো। উদ্ভ্রান্তের মতো পায়চারি করছে সে। মীরা, নাজমুল চেয়ারে বসে আছেন। তারাও চিন্তায় মগ্ন। মৌনর 8 মাস চলছিল। হঠাৎ করেই সকালে মৌন পেটে ধরে চিৎকার করছিল। নিভৃত তখন বাথরুমে। চিৎকার শুনে বাইরে বের হতেই দেখে মৌন বিছানায় কাতরাচ্ছে। হঠাৎ একটা বাচ্চার কান্নার আওয়াজে সম্বিত ফিরে নিভৃতের। একটা বাচ্চার কান্নার আওয়াজ। থমকে যায় নিভৃত। নার্স কোলে করে সাদা তোয়ালে পেঁচিয়ে একটা ছোট ফুটফুটে বাচ্চা নিয়ে আসেন। নিভৃত অবাক হয়ে দেখছে। বাবা হওয়ার অনুভূতি এত মধুর। নিজেকে এতটা পূর্ণ লাগছে কেন? কেন মনে হচ্ছে এই পৃথিবীর সর্বসুখ এটা? নার্স হেসে জিজ্ঞেস করলেন, বাচ্চার বাবা কোথায়? মিষ্টি খাওয়াতে হবে। ছেলে হয়েছে। নাজমুল সাহেব এগিয়ে আসেন। নিভৃত তখনও হতভম্ব হয়ে দাঁড়িয়ে। কি করতে হবে, বলতে হবে সে বুঝতে পারছে না। নাজমুল সাহেব নিভৃতের কাঁধে হাত রাখলেন। নিভৃত ছলছল চোখে তাকালো নাজমুল সাহেবের মুখপানে। নাজমুল সাহেব হাসিমুখে ইশারা করলেন ছেলেকে কোলে নিতে। নার্সের হাত থেকে কাঁপা কাঁপা হাতে নিভৃত কোলে নিল তার ছেলেকে। এত নরম, তুলতুলে, লালফর্সা হয়েছে। অদ্ভুতভাবে বাবার কোলে চড়ে ছেলে ঠোঁট প্রসারিত করল। কোথায় তার কান্না? নিভৃত উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করল। আমার স্ত্রী কেমন আছে? উনি ভালো আছেন। একটু পর ওয়ার্ডে শিফট করা হবে। মীরাও নাতিকে কোলে নিলেন। নাকটা যেন পুরো নিভৃতের। মুচকি হাসলেন তিনি। এই তো সেদিন রহমান বাড়ির বউ হয়ে এসেছিলেন। কত ঝড়, কত কষ্ট, কত স্মৃতি। কোথায় গেল সেই সময়? আজ তিনি দাদি হয়ে গেলেন। তার ছোট নিভৃত আম্মু আম্মু করে তার আঁচল ধরে ঘুরে বেড়াত। আজ সে বাবা হয়েছে। তাকেও এই পুচকোটা বাবা ডাকবে। ছেলেকে বুকে নিয়ে মৌন সকল ক্লান্তি, কষ্ট, দুঃখ ভুলে গেল। এতটা মায়ামম্মা হওয়ার সুখ। নিভৃত মৌনর কপালে চুমু এঁকে দেয়। নরম, ভেজা গলায় ছেলের পানে চেয়ে বলে, আমাকে পরিপূর্ণ করার জন্য ধন্যবাদ প্রেয়সী। মৌন মীরার সাথে রান্নাঘরে কাজ করছে। কিছুদিন আগে মাত্র 3য় বর্ষের পরীক্ষা শেষ হল। মাঝে গ্যাপ পড়ায় ইয়ার লস গিয়েছিল মৌনর। এখন অনেকটা সময় হাতে পেয়েছে মৌন, তাই তো শাশুড়ির কাছ থেকে নতুন নতুন খাবার বানানো শিখছে সে। নিহান আর মিটিকে নিয়ে বাগানে ঘোরাঘুরি করছে নিভৃত। মৌন বুঝে পায় না মিটির সাথে এত মিল হল কি করে নিভৃতের।
এই মিটি আর তার ছেলে দুইটা নিভৃত বলতে পাগল। বেচারির মাঝে মাঝে হিংসে হয়। নিহানের এখন 2 বছর বয়স। এত দুরন্ত ছেলে। মীরা যেন ছোট নিভৃতকে পেয়েছেন। নাজমুল সাহেবের অনেক ভালো হয়েছে। তিনি একজন দাবা খেলার সাথী পেয়েছেন। যদিও তার সাথী খেলার ও বুঝে কিনা সন্দেহ। নিহান তার বাবার দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে আছে। নিহানের দেখাদেখি মিটিও তাকিয়ে আছে। সে নিহানকে অনুকরণ করতে পছন্দ করে। নিভৃত রুহানির কবরের সামনে দাঁড়িয়ে বলছে, আমি সুখে আছি রুহানি। তোমার নিভৃত সুখে আছে। বুকের বা পাশটায় জায়গা দিয়েছি তাকে। সে আমাকে পরিপূর্ণ করেছে রুহানি। হঠাৎ কে যেন ফিসফিসিয়ে বলল, সুখী হও বাবুই পাখি। নিভৃত আশেপাশে তাকাল। না, কেউ নেই। কি অদ্ভুত! ছোটবেলার প্রেয়সীর গলা যেন শুনতে পেল নিভৃত। সেই কণ্ঠ, বাপবা, কাত সাথে কথা বত। মিটিও নিহানের দেখাদেখি বলল, বাকবাকুম, বাকবাকুম। অর্থাৎ তারও একই প্রশ্ন। নিভৃত নিহানকে কোলে তুলে নিয়ে টুপ করে একটা চুমু খেল গালে। মিটিও কাঁধে বসে পা দিয়ে চাপ দিচ্ছে। অর্থাৎ তারও একটা চাই। নিভৃত তাকেও একটা চুমু দিল। একেবারে চেপে ধরে টুপ করে। হেসে নিভৃত বলল, কি রে মিটি, তুই তো তোর বুবুর মতোই হিংসুটে। মিটি কি বুঝল কে জানে। চুপচাপ নিভৃতের কাঁধে বসে রইল। সকালে ব্রেকফাস্ট করতে বসেছে সবাই। নাজমুল সাহেব, মীরা, নিহান, মৌন আর নিভৃত। মীরা টেবিলে সকলের মুখপানে তাকিয়ে আছেন। আজ শাশুড়ির অনুপস্থিতিটা কষ্ট দিচ্ছে তাকে। দিলোয়ারা নামক মানুষটার অনুপস্থিতি বড্ড দুঃখ দিচ্ছে হৃদয়ে। মিতু 6 মাসের প্রেগন্যান্ট। স্বামীকে নিয়ে ভালো আছে বিদেশে। মীরা যাবেন কিছুদিন পর। একসময় কত মানুষ ছিল সংসারে। দীর্ঘশ্বাস ছাড়েন মীরা। তবে নাতিকে পেয়ে দুঃখ অনেকটা লাঘব হয়েছে। মৌন নিহানকে খাবার খাইয়ে দিচ্ছিল। বাপ, একটু খা। নিহান খাচ্ছেই না। মিটির সাথে দুষ্টুমি করছে। হাত নাড়িয়ে নাড়িয়ে বলছে, মাম্মা, নিহান খাবে না, খাবে না। মীরা মৌনর অসহায় মুখটা দেখে কোলে তুলে নেন নিহানকে। গল্প বলে বলে খাবার খাইয়ে দেন। মীরার অবাক লাগে এই পুতুলটা নাকি তার ছোট নিভৃত পুতুলের। পায়ে বারে বারে খোঁচা দিচ্ছে নিভৃত। শ্বশুর, শাশুড়ির সামনে মৌন কিছু বলতেও পারছে না। চোখ রাঙালো মৌন। নিভৃত নিচে তাকিয়ে মিটমিট করে হাসছে। এত সুন্দর করে খাবার খাচ্ছে, যেন সে অনেক নিষ্পাপ। আম্মু! চিৎকার করে দাঁড়িয়ে গেল নিভৃত। মৌন তার পায়ে নখ বিধিয়ে দিয়ে মজা করে রুটি খাচ্ছে। কি হলো বাবুই? নিহিন ও মীরার দেখাদেখি বলল। কি হতো বাবুই? সেই দেখাদেখি মিটিও কোত্থেকে উড়ে এসে বলল, বাকবাকুম, বাকবাকুম। নিভৃত সবার পানে অসহায় দৃষ্টিতে তাকাল। মৌন হাসছে। বেশ হয়েছে। আরে কি হলো বাবুই? আতে কি হতো বাবুই? বাকবাকুম, বাকবাকুম। নিভৃত অসহায় কণ্ঠে বলল, কিছু না।
মৌন একটু আগে মাত্র কথা বলল রথির সাথে। রথি 3 মাসের প্রেগন্যান্ট। রিপ্ত বেশ খেয়াল রাখে তার। মৌন বোনের জন্য এবং তার রিপু ভাইয়ের জন্য অনেক খুশি। বাইরে পূর্ণিমার চাঁদ উঠেছে। আলোর ছড়াছড়ি চারপাশে। স্নিগ্ধ আলোর আবেশে গা ভাসাতে ইচ্ছে হয় যেন। নিহানকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে নিভৃত। বাবার কোলে না চড়ে ঘুমায় না নিহান। নিভৃত ছেলেকে কাঁধে নিয়ে পায়চারি করছে, গল্প শোনাচ্ছে। মৌন একটানা নিহানের বাবা নামক মানুষটার দিকে তাকিয়ে রইল। বাবা হিসেবে নিভৃত অনেক ভালো। মৌন বারান্দায় গিয়ে দাঁড়াল। তার নীল রঙা উড়নাটা বাতাসে উড়ছে। দৃষ্টি দূরে। হঠাৎ পিছন থেকে জড়িয়ে ধরল প্রিয় মানুষটা। তার রাজপুত্র। মৌন আবেশে চোখ বুজে জিজ্ঞেস করল, নিহান ঘুমিয়েছে? নিভৃত মৌনর খোলা চুলে মুখ ডুবিয়ে বলল, হুম। হঠাৎ করেই মৌনকে কোলে তুলে নিল নিভৃত। মৌন ফিসফিসিয়ে বলল, আরে কি করছেন? নিভৃত কোনো জবাব না দিয়ে বাইরে নিয়ে এলো তাকে। বাড়ির সামনে চলে এলো নিভৃত। গোলাপ বাগানের বিপরীত পাশে বাড়ির বামদিকে ছোট একটা মাঠের মতো জায়গা। সবুজ ঘাসে আবৃত। মৌনকে নিয়ে সেই ঘাসের উপর শুয়ে পড়ল নিভৃত। মৌনকে নিজের পাশে শুয়ালো সে। নিভৃতের বাম হাতের উপর মৌন শুয়ে। কি পাগলামি করছেন? হুশ। অনুভব করো। মাথার উপর সুবিশাল আকাশ। হাজারো তারার মেলা। চাঁদের আলোয় চিকচিক করছে সবুজ ঘাসগুলো। মৌন নিভৃতের বুকের বা পাশটায় মাথা রেখে অনুভব করল এই অনুভূতি অদ্ভুত। এর কোনো নাম নেই, ভাষা নেই। কেবল মনে হয় এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা মৌন। নিভৃত মৌনর কপালে ঠোঁট ছোঁয়াল। কানে কানে বলল, আমার ঘুটঘুটে তিমিরের ন্যায় হৃদয়। এক ফোঁটা ময়ূখ হয়ে আসলে তুমি। পাথরের ন্যায় মনটাকে গলিয়ে করলে। ভালোবাসার মরুভূমি। ভালোবাসি প্রিয়। খুব ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি রাজপুত্র। বলেই নিভৃতের বুকের বা পাশটায় ভালোবাসার পরশ এঁকে দিল মৌন। সমাপ্ত।